আন্তর্জাতিক বিমানবন্দরে যখন সন্ধ্যের আলো ঝলমল করতে শুরু করেছিল তখনই হঠাৎ পুরো টার্মিনালের স্পন্দন যেন থেমে গেল। প্রতিটি স্ক্রিনে লাল রঙের ভীতিজনক অক্ষরগুলো জ্বলতে শুরু করল এবং সিস্টেম লকড বার্তাটি ছড়িয়ে পড়ল। একটি অজ্ঞাত এবং রহস্যময় হ্যাকার গোষ্ঠী বিমানবন্দরের পুরো ডিজিটাল ব্যবস্থা দখল করে নিয়েছিল। ডার্ক ওয়েবের এই অপরাধীরা কোটি কোটি টাকার মুক্তিপণ চাইছিল, কিন্তু আসল বিপদ টাকার ছিল না। আসল বিপদ ছিল সেই হাজার হাজার প্রাণের যারা এই মুহূর্তে মাঝ আকাশে ঝুলেছিল। রাডার স্ক্রিন ফাঁকা হয়ে গিয়েছিল এবং কন্ট্রোল টাওয়ারের সাথে পাইলটদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আকাশে উড়তে থাকা বিমানগুলো এখন চোখ ছাড়াই উড়ছিল এবং তাদের জ্বালানিও ফুরিয়ে আসার পথে ছিল। বড় বড় সাইবার বিশেষজ্ঞ এবং সরকারি নিরাপত্তা আধিকারিকরা অসহায় হয়ে দাঁড়িয়েছিলেন, কারণ এই ভাইরাসটি প্রতি মুহূর্তে নিজের কোড পরিবর্তন করছিল। বিমানবন্দরের এই চাকচিক্য থেকে দূরে পাশের একটি পুরনো ভাঙাড়ি দোকানে নিখিল নামের 12 বছরের একটি ছেলে থাকত। নিখিল ছিল একজন অনাথ, যার মাথার ওপর ছাদ ছিল না এবং দুমুঠো ভাতেরও অভাব ছিল। সে সারাদিন আবর্জনার স্তূপ থেকে পুরনো কম্পিউটারের যন্ত্রাংশ, মাদারবোর্ড এবং তার সংগ্রহ করত। সমাজের চোখে সে ছিল স্রেফ একজন টোকাই বা নোংরা কুড়ানো বাচ্চা, যাকে মানুষ ঘৃণার চোখে দেখত। কিন্তু নিখিলের ছেঁড়া কাপড়ের আড়ালে একটি অসাধারণ বুদ্ধি লুকিয়েছিল। সে আবর্জনা থেকে পাওয়া পুরনো যন্ত্রাংশ জুড়ে নিজের একটি কাজ চালানোর মতো কম্পিউটার বানিয়েছিল। সে স্কুলে কখনো যায়নি, কিন্তু ইন্টারনেটের খোলা পাতা থেকে সে সেই সব শিখে নিয়েছিল যা মানুষ বড় বড় ডিগ্রির পরেও বুঝতে পারে না। কোডিং তার কাছে কোনো ভাষা ছিল না, বরং ছিল একটি সঙ্গীতের মতো, যা সে নিজের আঙুলের ডগায় নাচাত। সেই সন্ধ্যায় যখন সে পাশের একটি দোকানের সামনে দাঁড়িয়ে টিভিতে বিমানবন্দরের সংকটের খবর দেখছিল, তার চোখ স্ক্রিনে দেখা যাওয়া একটি ছোট এরর কোডের ওপর আটকে গেল, যা নিউজ অ্যাঙ্করের পেছনের স্ক্রিনে ভেসে উঠেছিল। নিখিলের কপালে ঘাম জমে গেল। তার মনে পড়ল যে কয়েক সপ্তাহ আগে সে একটি বড় আইটি কোম্পানির আবর্জনা থেকে একটি পুরনো এবং ক্ষতিগ্রস্ত হার্ড ড্রাইভ পেয়েছিল। যখন সে সেটি ঠিক করে খুলেছিল, তখন সেখানে একটি অদ্ভুত এনক্রিপশন প্যাটার্ন নিউরন দেখেছিল, যা সাধারণ পৃথিবীর জন্য ছিল অর্থহীন। এটি ঠিক সেই একই প্যাটার্ন ছিল যা এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় বিমানবন্দরের সিস্টেমকে ধ্বংস করছিল। নিখিল সঙ্গে সঙ্গে উপলব্ধি করল যে সেই একমাত্র ব্যক্তি যার কাছে এই তালার চাবিকাঠি থাকতে পারে। সে জানত যে যদি সে কিছু না করে, তবে কয়েক মিনিটের মধ্যেই আকাশ থেকে আগুনের গোলা ঝরতে শুরু করবে। নিখিল তার পুরনো হার্ড ড্রাইভ এবং ভাঙা ল্যাপটপ নিয়ে পাগলের মতো বিমানবন্দরের দিকে দৌড়াতে শুরু করল। তার খালি পা রাস্তার পাথরে ধাক্কা খাচ্ছিল, কিন্তু তার কোনো ব্যথার অনুভূতি ছিল না। যখন সে বিমানবন্দরের প্রধান প্রবেশদ্বারে পৌঁছল, তখন সেখানে চরম বিশৃঙ্খলা চলছিল। সে নিরাপত্তা কর্মীদের কাছে মিনতি করল যে সে সাহায্য করতে পারে, কিন্তু তার মলিন মুখ এবং ছেঁড়া কাপড় দেখে গার্ডরা তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে দিল। এই ভিখারি, ভাগ এখান থেকে, এখানে দেশের নিরাপত্তার ব্যাপার, আর তুই তোর আবল তাবল নিয়ে এসেছিস, একজন গার্ড তাকে ধমক দিয়ে বলল। নিখিলের চোখে জল ছিল, কিন্তু তার জেদ ছিল ইস্পাতের মতো দৃঢ়। সে জানত সময় শেষ হয়ে আসছে এবং তার একটি ছোট্ট প্রচেষ্টা হাজার হাজার ঘরের প্রদীপ নিভে যাওয়া থেকে বাঁচাতে পারে। বিমানবন্দরের ভেতরের দৃশ্য কোনো যুদ্ধক্ষেত্রের চেয়ে কম ছিল না। এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল কক্ষে নিস্তব্ধতা বিরাজ করছিল, যা কেবল কম্পিউটারের বিপ শব্দ এবং আধিকারিকদের আতঙ্কিত ফিসফাস ভাঙছিল। সব অভিজ্ঞ সাইবার বিশেষজ্ঞরা হার মেনে নিয়েছিলেন। তারা যে ফায়ারওয়াল ভাঙার চেষ্টা করছিলেন তা প্রতি সেকেন্ডে রূপ বদলাচ্ছিল। বাইরে টার্মিনালে হাজার হাজার মানুষ প্রাণের ভিক্ষা চাইছিল এবং আকাশে থাকা বিমানের পাইলটরা চিৎকার করে দিক নির্দেশনা চাইছিল। নিরাপত্তা প্রধান রণবীর সিং শেখাওয়াতের কপালে ঘাম চিকচিক করছিল। তিনি জানতেন যে যদি আগামী 10 মিনিটের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ঠিক না হয়, তবে জ্বালানির অভাবে দুটি বড় বিমান একে অপরের সাথে ধাক্কা খেতে পারে অথবা মাটিতে আছড়ে পড়তে পারে। তার পুরো ক্যারিয়ারের সম্মান বাজি লেগেছিল, কিন্তু তার চেয়েও বড় কথা ছিল হাজার হাজার নিষ্পাপ প্রাণ। তখনই রণবীরের নজর বাইরের প্রধান গেটে হতে থাকা গোলমালের ওপর পড়ল। তিনি দেখলেন যে নিরাপত্তা কর্মীরা একটি ছোট ছেলেকে নির্মমভাবে বাইরে বের করে দিচ্ছে, যে চিৎকার করে কিছু বলছিল। নিখিল তার ছেঁড়া জামার পকেট থেকে সেই পুরনো হার্ড ড্রাইভ বের করে বাতাসে নাড়াচ্ছিল। রণবীর, যিনি তার তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত ছিলেন, সেই ছেলের চোখে একটি অদ্ভুত আত্মবিশ্বাস এবং জেদ দেখতে পেলেন। তিনি গার্ডদের থামার ইশারা করলেন এবং নিজে হেঁটে সেই ছেলের কাছে গেলেন। তুমি এখানে কি করছো বাচ্চা? এটা তোমার খেলার জায়গা নয়, রণবীর গম্ভীর গলায় বললেন। নিখিল ভয় না পেয়ে তার চোখের দিকে তাকালো এবং নিজের ভাঙা ল্যাপটপ খুলে দেখালো। স্যার, আপনারা যে ভাইরাসের সাথে লড়াই করছেন তা কোনো সাধারণ কোড নয়। এটি শেল শকের একটি পুরনো এবং সংশোধিত সংস্করণ। এটি তৈরি করা কোম্পানি কয়েক বছর আগেই এটিকে ডাম্প করে দিয়েছিল, কারণ এটি অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল। আমার কাছে এর মাস্টার কি আছে, কারণ আমি এটি সেই আবর্জনার মধ্যে পেয়েছিলাম যেখানে এই কোম্পানির ডাটা ফেলা হয়েছিল। আমাকে শুধু একটা সুযোগ দিন, আমি একে ভেতর থেকে শেষ করে দিতে পারি। নিখিলের গলায় যে দৃঢ়তা ছিল তা রণবীরকে ভাবতে বাধ্য করল। সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য বড় বিশেষজ্ঞরা নিখিলকে নিয়ে উপহাস করতে শুরু করলেন। শেখাওয়াত সাহেব, আপনি এ রাস্তা থেকে আসা বাচ্চার কথায় কান দিচ্ছেন? আমাদের কাছে বিশ্বের দামি দামি সফটওয়্যার আছে, আর সেগুলো কাজ করছে না, সেখানে এই বাচ্চা কি করবে?
কিন্তু রণবীর জানতেন যে যখন সোজা আঙুলে ঘি না ওঠে তখন আঙুল বাঁকাতে হয়। সময় বালির মতো হাত থেকে ফসকে যাচ্ছিল। তিনি একটি বড় সিদ্ধান্ত নিলেন যা তার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারত। একে ভেতরে নিয়ে চলো, তিনি আদেশ দিলেন। পুরো টিম অবাক হয়ে গেল। নিখিলকে সেই ঠান্ডা এবং হাইটেক সার্ভার রুমে নিয়ে যাওয়া হলো, যেখানে তার ধুলোমাখা চপ্পল মখমলের কার্পেটে দাগ ফেলে যাচ্ছিল। বিশেষজ্ঞদের ঘৃণাভরা চাহনির মাঝেই নিখিল তার পুরনো তার এবং সেই ঘষা হার্ড ড্রাইভটিকে দেশের সবচেয়ে সুরক্ষিত সার্ভারের সাথে যুক্ত করতে শুরু করল। তার হাত কাঁপছিল না, বরং একজন অভিজ্ঞ সার্জনের মতো চলছিল। যেই সে কিবোর্ডে আঙুল চালালো, স্ক্রিনে কোডিংয়ের এমন এক লহর বইতে শুরু করল যা দেখে বড় বড় ইঞ্জিনিয়ারদের হোশ উড়ে গেল। সে স্ট্রিট কোডিং ব্যবহার করছিল, এমন এক প্রযুক্তি যা বইতে নয় বরং আবর্জনা আর সংগ্রামের মাঝে শেখা যায়। সার্ভার রুমের সেই ঠান্ডা হাওয়ার মধ্যেও নিখিলের কপালে ঘাম জমছিল। তার সামনে থাকা বিশাল মনিটরগুলোতে তথ্যের এমন বন্যা এসেছিল যা দেখে যে কেউ পাগল হয়ে যাবে। কিন্তু নিখিলের কাছে এটি ছিল একটি চেনা ধাঁধার মতো। সে নিজের ভাঙা ল্যাপটপটিকে মেইন কনসোলের সাথে যুক্ত করল এবং সেই পুরনো হার্ড ড্রাইভটি সক্রিয় করল। যেই সে কমান্ড প্রম্পটে নিজের আঙুল চালালো, স্ক্রিনে নীল আলো জ্বলতে শুরু করল। বিশেষজ্ঞরা ফিসফিস করে বলতে লাগলেন, এই ছেলেটা পাগল, ও সিস্টেম ক্র্যাশ করে দেবে। কিন্তু রণবীর হাত তুলে তাদের চুপ করিয়ে দিলেন। তার নজর ছিল সেই ঘড়ির ওপর যা নিষ্ঠুরভাবে এগিয়ে চলছিল। উপরে আকাশে AI-402 নম্বর ফ্লাইটের জ্বালানি প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং পাইলটের আতঙ্কিত কণ্ঠস্বর রেডিওতে ভেসে আসছিল। আমাদের দিক নির্দেশনা দিন, আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কেউ কি আমাদের শুনতে পাচ্ছেন?